না করবে না, পলিটিক্যাল কারণে উনি করিয়েছেন তো, একদম পলিটিক্যাল কারণে, এবং সেটা তিনি বলে ফেলেছেন ইন্দোরে। অমিত শাহজিকে গালাগালি করার কারণ হচ্ছে যে 11 তারিখে বিএসএফ চলে এলো সঙ্গে সঙ্গে, 12 তারিখে যখন সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্টের জন্য কোর্ট তো অর্ডার করতে পারে, কিন্তু সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করতে গেলে তো এমএইচএকে সিদ্ধান্ত নিতে হয়। সেন্ট্রাল ফোর্স তো আন্ডার দ্য কন্ট্রোল বাই দি এমএইচএ, আর এমএইচএতে স্ট্রং হোম মিনিস্টার বসে আছেন। তো তিনি যেভাবে সাথে সাথেই আপনার 5 কোম্পানি বিএসএফ দিয়ে পরে 17 কোম্পানি করে দিয়েছেন, ঝাড়খণ্ড থেকে সিআরপিএফের কোবরা ইউনিট আনা, এখান থেকে ডেল্টা ইউনিটকে পাঠানো করে যেভাবে করেছেন, তা তো অমিত শাহজির যে প্রোঅ্যাক্টিভ রোলটা এটা মমতা ব্যানার্জি বুঝেছেন, তাই তিনি ওখানে গালি দিয়েছেন। এবং নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অতি সম্প্রতি গত বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম এবং মুয়াজ্জিমদের যে সভা হয়েছিল, সেই সভা ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন যে ওনারা ডেকেছেন, যেটা মিথ্যে কথা। ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনারা আসুন, আপনাদের সঙ্গে বসবো। ঠিক ওয়াক অফ বিলের প্রেক্ষিতে তাদের ডেকে উস্কে দেওয়া। ঠিক সেই সময় দাঁড়িয়ে, সেই মঞ্চে দাঁড়িয়ে যে বক্তৃতাটা মমতা সেদিনকে করেছেন, আপনাদের যদি একটু স্মরণে থাকে, সেখানে মোদি ভালো অমিত শাহ খারাপ এই কনসেপ্টটা তুলে নিয়ে এসেছিলেন। যারা মমতাকে চেনেন দীর্ঘদিন, আমি দীর্ঘদিন ধরে তার বক্তৃতা ফলো করি, তার কথাবার্তা কাজকর্ম ফলো করি, কেন সবসময় কন্ট্রাডিক্টরি এমনভাবে কিছু কথা বলেন যে কথাগুলোতে সেলফ কন্ট্রাডিকশন থাকে। যেমন ধরুন, আমি বলছি, বাজপেয়ী মন্ত্রিসভা তিনি সদস্য ছিলেন এই শতকের একদম শুরুতে, 1999-এর পর, তারপর 2004 পর্যন্ত। সেই সময় বাজপেয়ীজির মন্ত্রিসভায় তিনি দীর্ঘদিন, বেশ কিছুদিন মন্ত্রিত্ব করেছেন। সেই সময় দাঁড়িয়ে বা তার পরবর্তীকালে আমরা দেখেছি, বলেছেন বাজপেয়ী ভালো, আদবানি খারাপ। অর্থাৎ বাজপেয়ীজি ভালো লোক, আদবানি হচ্ছে আসল খারাপ লোক। এই কনসেপ্টটা ডেভেলপ করেছেন, বলেছিলেন বহুবার বক্তব্যে বলেওছে, না বাজপেয়ী লোকটা ভালো, কিন্তু আদবানি হচ্ছেন আসল নাটের গুণ। ঠিক সেই ফর্মুলা আবার প্রয়োগ করলেন। নরেন্দ্র মোদী ভালো, ভালো বললেন না, বললেন মোদিজির কাছে অ্যাপিল করছি, হামাগুড়ি বাবু, অমিত শাহকে হামাগুড়ি বাবু। সেই অমিত শাহর বিরুদ্ধে বিষোদ্গার করলেন। ওই ইমাম সভায়, মুয়াজ্জিমদের সভায় অমিত শাহকে ভিলেন করলেন। এই যে পুরনো চালটা যারা জানেন তারা বুঝতে পেরেছেন যে বাজপেয়ীজি ভালো, আদবানি খারাপ। ঠিক এখন সেই অঙ্কে চলে গেছেন যে মোদিজি ভালো, ভালোটা বলেননি, উচ্চ রেখেছেন, অমিত শাহ খারাপ। এই অমিত শাহ খারাপ কেন বলেছিলেন, আমি শুরুর এই টুকরো বক্তব্যটা শুভেন্দু অধিকারী শোনালাম, যেটাতে পরিষ্কার হলো সেটা হচ্ছে যে সেন্ট্রাল ফোর্সকে স্পিডে পাঠানোর ক্ষেত্রে কত কোম্পানি আগে পাঠানো হয়েছিল, কত কোম্পানি পরবর্তীকালে ব্যবস্থা করা হয়েছিল, এবং আমার নিজের কাছে যা খবর সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী এই কোঅর্ডিনেশনটা করেছিলেন, সেন্ট্রাল হোম মিনিস্ট্রির সঙ্গে কোঅর্ডিনেট করে শেষ পর্যন্ত করেছেন। কারণ তার আগে একটা মামলা করেছেন কলকাতা হাইকোর্টে, ছুটির দিন শনিবার আদালত খুলিয়ে সেই আদালতে স্পেশাল বেঞ্চ প্রধান বিচারপতিকে দিয়ে কনস্টিটিউট করিয়ে সেইখান থেকে শেষ পর্যন্ত রায় আদায় করে এনেছিলেন যে সেন্ট্রাল ফোর্স আসবে। এবং সেন্ট্রাল ফোর্স আসার ক্ষেত্রে মিনিস্ট্রি অফ হোমের আন্ডারে যেহেতু সেন্ট্রাল ফোর্স, ফলত তার একটা সিগন্যালটা দরকার, এবং সেই সিগন্যালে কতটা দ্রুততার সঙ্গে হবে সেটা তার সিগন্যালের উপর ডিপেন্ডেন্ট। এবং সেইখানে অমিত শাহ সেটা করেছেন। বুঝতে পেরেই মমতা খেপেছিলেন। খেপে গিয়ে শেষ পর্যন্ত মমতা তো চেয়েছিলেন যে হিন্দু নিধন যজ্ঞ মুর্শিদাবাদে আরও একটু চলুক। ফলত সেটাতে সেন্ট্রাল ফোর্স ঢুকে যাওয়াতেই সেটা কিছুটা কন্ট্রোল হয়ে গিয়েছিল। ফলত স্বাভাবিকভাবে সেই জায়গায় তার রাগ, তার যন্ত্রণা, এবং সেই পেছনের কাহিনীটাই কিন্তু শুভেন্দু এক্সপোজ করলেন সংবাদ মাধ্যমের সামনে গতকাল। আমি তার একটা অংশ বিশেষ দিয়ে শুরু করলাম, কিন্তু পেছনে পুরো কাহিনীটা, যে মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায় কেন গণ্ডগোলটা করিয়েছিলেন, কেন শামশেরগঞ্জ, সুতি, রঘুনাথগঞ্জ, ধুলিয়ানকে ডিস্টার্ব করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কাহিনীটা শুভেন্দু অধিকারী গতকাল সংবাদ মাধ্যমের সামনে বলেছেন। আমার মনে হলো আজকের এই প্রতিবেদনে সেটাই আপনাদের সামনে পেশ করা দরকার। পেছনের কাহিনী, মানে মমতা যে গণ্ডগোলটা করিয়েছিলেন এই 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 একটা শ্রেণীর মানুষকে দিয়ে, মমতা যে হিন্দু নিধন যোগ্য মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, এই জায়গাগুলোতে করিয়েছিলেন, এবং হিন্দুদের প্র্যাকটিক্যালি বাড়ি ছাড়া করেছেন। 3 জন মানুষ তার মধ্যে মারা গেছেন এই যজ্ঞের সময়, মানে এই নিধন যজ্ঞের সময়। ঠিক সেই সময় দাঁড়িয়ে পেছনের কারণটা জানার ভীষণ ইচ্ছে করছিল। শুভেন্দু গতকাল সেটা সংবাদ মাধ্যমের সামনে ডিটেলে বর্ণনা করেছেন। আজকে আসুন
তার বক্তব্যটা শুনি। যেটা বলেছেন ওটা মালদার মধ্যে পড়ে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট তো মুর্শিদাবাদ, পুলিশ ডিস্ট্রিক্ট তো জঙ্গিপুর, মালদা তো শুধু সাউথ মালদা পার্লামেন্ট। ওনার মুখ থেকে বেরিয়ে গেছে সত্যি কথাটা, কারণ একদম খুব ক্যালকুলেটিভ ওয়েতে করেছে। 48,000 মাইনাস আছে মোথাবাড়িতে, শামসেরগঞ্জ এবং ফারাক্কা দুটোতেই ঈশা খান চৌধুরীর লিড আছে। আপনার মোথাবাড়িতে 66% মুসলমান ভোট, 34% হিন্দু ভোট, আর এই দুটোতে 25%-এর নিচে হিন্দু ভোট। এই তিনটে পার্লামেন্ট সিট, অ্যাসেম্বলি সিট, ইনক্লুডিং মাঝখানে পড়ছে আপনার কালিয়াচক, বৈষ্ণবনগর, এই সব সিটগুলোতেই বৈষ্ণবচকে বিজেপি লিড আছে। একদম ক্যালকুলেটিভ ওয়েতে তৃণমূল কংগ্রেস তার মুখ্যমন্ত্রী এটা করিয়েছেন। আপনি ভাবতে পারবেন না, ঠিক গত শুক্রবার এই দিনে বেলা 2টো থেকে সন্ধ্যে 6:30 অবধি পুলিশ নামক কোনো বস্তু ছিল না। আপনারা যখন ভিকটিমদের বাড়িতে যাচ্ছেন, ভাবতে পারেন যে একজন ভদ্রলোক ধুলিয়ান বাজারে বলছেন আমি টিএমসিকে এখানে বাড়ি দিয়ে রেখেছি, পার্টি অফিস, আমাকেও শুধু হিন্দু বলে ছাড়লো না, শেষ করে দিয়ে গেল। আপনাকে তো এখনো পর্যন্ত তো যাওয়ার ব্যাপারে কোনো অনুমতি পাননি হাইকোর্টের, কারণ আমরা দেখলাম যে রাজ্য সরকার আপনার মানে আপনি যাতে না যেতে পারেন সেই নিয়ে সওয়াল করেছে, এবং তাদের যুক্তি আপনি গেলে ওখানে আরও বেশি উত্তেজনা তৈরি হবে। যে মোথাবাড়িতেও আটকাতে চেয়েছিল, পারেনি, সময় লেগেছে। আমি কাজ করছি, কারণ আমি তো এগুলো প্রচার করতে চাই না। আমি প্রথম দিন ডে 1 থেকে, যেদিন রিলিফ ক্যাম্প চালু হয় আপনার 13 তারিখ থেকে পালানপুরে, ওখানে আমাদের বিজেপির জেলা পরিষদ আছেন, তার যে হাজব্যান্ড জগাই ঘোষ, আমি তার মাধ্যমে প্রথম দিন রিলিফ করেছি, পরের দিনও রিলিফ করেছি। আমার লোকজন মুর্শিদাবাদ থেকে একটা টিম ওখানে কাজ করছে এবং রিলিফ ওয়ার্ক করছে। আমি যেটা করেছি সেটা হচ্ছে পেটিএম নাম্বার ওদের সংগ্রহ করে অনেকেরই পেটিএমে টাকা ঢোকানোর ব্যবস্থা করেছি। আমি একটা মেল আইডি দিয়েছিলাম, অনেকে রেসপন্স করেছেন বিদেশ থেকেও, আমি তাদেরকে পেটিএম দিয়ে দিয়েছিলাম, ওরা অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। অনেকের পেটিএমও নেই, এটাও ঘটনা, খুব সাধারণ লোকজন আছেন। তা সব মিলিয়ে এইরকম একটা পরিস্থিতি আছে। আগামীকাল হাইকোর্টের অনুমতিতে একটা আপনার দক্ষিণ কলকাতায়, মানে মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রেই মনে হয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর ওখান কলকাতার কর্মস্থলের বাড়ি থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে কর্মস্থলের বাড়ি, ওখানে একটা র্যালি আছে। সেখানেও আমরা অনেক ওখানকার ভিকটিম পরিবারদেরকে কিছু হেল্প করার একটা উদ্যোগ নিয়েছি। আমাদের যে ড্যামেজটা 11 এবং 12 তারিখ করেছে, আপনি এর ভয়াবহতা আপনি মাপার কোনো জায়গা নেই, মানে একদম প্যাথেটিক। মানে গ্রামের পর গ্রাম, হিন্দু যেখানে সংখ্যা কম, 28টা বাড়ি, 30টা বাড়ি, 50টা বাড়ি স্ম্যাশড করে দিয়েছে। আমার কাছে প্রত্যেক দিনই যে ওদের টিম যেগুলো ঘুরছে, ফরেন্সিক টিম বলুন, সিআরপি বিএসএফের টিম বলুন, ওদের অফিসিয়ালি নয়, নন অফিসিয়ালি, ওই ওদের যারা নিয়ে যাচ্ছে গাড়ির ড্রাইভার, সাধারণ কনস্টেবলরা ভিডিও তুলে তুলে পাঠাচ্ছে, ভয়ঙ্কর সমস্ত ছবি। এবং এটা একটা ছোটোখাটো রাইটস বা আইন শৃঙ্খলা অবনতি নয়, কমপ্লিটলি হিন্দু জনসংখ্যাকে শূন্য করে দেওয়া, লাইক কাশ্মীর, আমি আপনাকে বলছি। এবং যে প্যানিকটা তারা 11-12 দেখেছেন, এই প্যানিকটা কিন্তু তাদেরকে কোনোভাবে কনফিডেন্স বিল্ড আপ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে কোনো স্ট্রং গভর্নমেন্ট মেজার না নিচ্ছে। আপনি কম্পেনসেশন বলুন, ওই টহলদারি বলুন, সর্বদলীয় মিটিং বলুন, সর্বধর্মের সংহতি সভা বলুন, নেতাদের পাঠিয়ে বলুন, কোনোটারই আউটকাম আপনি কিছু করতে পারবেন না। এবং আমি দেখুন, আমি আই ওয়ান্ট রেজাল্ট। আপনাদের অনেকে মিডিয়াতে থাকার জন্য অনেক কিছু করছেন, আমি এর মধ্যে নেই। আমি 11 তারিখে মোথাবাড়ি থেকে ফিরে এসেই প্রেস কনফারেন্স করে সিএমকে, চিফ সেক্রেটারিকে আপিল করা, গভর্নরকে লেখা, যা যা করার পরে 12 তারিখে কোর্টে গিয়ে অর্ডার আনিয়ে, কারণ আমাকে 12 তারিখ সকালবেলা বিএসএফের অফিসাররা বললো যে ডিএম বললেন যে আমাদের বর্ডারে চলে যেতে। আমি তখন দেখলাম কোনো অপশান নেই, এবং হরগোবিন্দ দাস, গোবিন্দ দাস এদেরকে তুলে নিয়ে যাচ্ছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে। এবং আমি যখন দেখলাম গভর্নমেন্ট রিলিফ করছে না, আমি আপিল করেছিলাম থ্রু গভর্নর রেড ক্রসকে, মানে টুইট এক্সে, আর কি মিশনকে, ইসকনকে, ভারত সেবাশ্রম সংঘকে।
ভারত সেবাশ্রম ঔরঙ্গা ব্রাঞ্চ প্রথম দিন থেকে কাজ করেছেন। আমি গ্রেটফুল আর কে মিশনের কাছে, তারা ম্যাসিভ কাজ করছেন প্রচারের আড়ালে থেকে। প্রথম দিনটা তারা দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। রেড ক্রস সোসাইটিও কাজ করছেন, গভর্নরও ওদের বলে দিয়েছিলেন। এবং ওষুধ নেই, বেবি ফুড নেই, উড়িয়ে দিয়েছে, মানে আপনার জামা কাপড় পর্যন্ত নেই। এখন রিলিফ ওয়ার্ক অনেকে করছেন। আপনারা জানেন একটা পরিবারের 5,000 টাকার নোট দিয়েছে। একটা বিড়ি শ্রমিক মহিলা, হিন্দু পরিবার, 1.5 লক্ষ টাকা মেয়ের বিয়ের জন্য রেখেছিল, নিয়ে পালিয়ে গেছে। ড্যামেজটা ম্যাসিভ। আজকে জৈন সমাজ ওখান থেকে আমাকে, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে ধুলিয়ানের। তারা আমাকে সাজুর মোড়, ডাকবাংলো মোড় থেকে ধুলিয়ান পর্যন্ত যে লিস্ট পাঠিয়েছে, ড্যামেজ, হরিবল সিচুয়েশন। আপনি তো মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন, ওখান আপিল থেকে করেছিলেন। অ্যাপিল করেছিলেন। আমি আবার চিফ কি সেক্রেটারিকে appeal চিঠি যাবেন? দিয়েছি। আবার কি অ্যাপিল না, করবে না, পলিটিক্যাল কারণে উনি করিয়েছেন তো, একদম পলিটিক্যাল কারণে।